পুতিন ঘনিষ্ঠতম বন্ধু বললেন কিম জং উন। আফগানিস্তানে এবার নারীদের চাকরি দেওয়া এনজিওগুলো বন্ধের নির্দেশ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। তীব্র শীত, গাজায় দীর্ঘ হচ্ছে শিশু মৃত্যুর সারি। 5 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি কাসাম ব্রিগেডসের। শুরু করছি এবার বিস্তারিত। পুতিন ঘনিষ্ঠতম বন্ধু বললেন কিম। রাশিয়াকে নতুন বছরের বার্তা দিয়ে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রধান। সেখানেই পুতিনকে ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে অভিহিত করেছেন কিম। রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই হয়েছে। দুই দেশ আরও বেশি কাছাকাছি এসেছে। মঙ্গলবার বছরের শেষ দিনে নতুন বছরের শুভেচ্ছা বার্তা জানিয়ে রাশিয়াকে চিঠি লিখেছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন কিম। চিঠিতে রাশিয়ার সকল মানুষ এবং সাহসী সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন কিম। চিঠিতে কিম লিখেছেন, তিনি আশাবাদী 2025 সালে 2024 সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে দুই দেশের মধ্যে। চিঠিতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে 2025 সালে নিও নাৎসিবাদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফল হবে, জয়লাভ করবে। উল্লেখ্য, ইউক্রেন সম্প্রতি জানিয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা উত্তর কোরিয়ার সেনাকে মোকাবেলা করেছে। আফগানিস্তানে এবার নারীদের চাকরি দেওয়া এনজিওগুলো বন্ধের নির্দেশ। আফগানিস্তানে নারীদের কাজে নিয়োগ দেওয়া সকল জাতীয় ও বিদেশি বেসরকারি সংস্থা বা এনজিওগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। আল জাজিরার প্রতিবেদনে এই খবর দেওয়া হয়েছে। গতকাল রবিবার রাতে এক্স-এ প্রকাশিত একটি চিঠিতে দেশটির অর্থনীতি মন্ত্রণালয় সতর্ক করেছে, সর্বশেষ আদেশ মেনে চলতে বাধ্য হলে এনজিওগুলো আফগানিস্তানে তাদের পরিচালনা লাইসেন্স হারাবে। তালেবান সরকার 2 বছর আগে এনজিওগুলোকে আফগান নারী কর্মী নিয়োগ বন্ধের নির্দেশ দিয়েছিল। কারণ হিসেবে সরকার জানিয়েছে, এনজিওতে কাজ করা নারীরা প্রশাসনের দেওয়া নির্ধারিত পোশাকবিধি মেনে চলে না। চিঠিতে বলা হয়েছে, সরকার আবারও তালেবান দ্বারা নিয়ন্ত্রিত নয় এমন প্রতিষ্ঠানের সকল নারীর কাজ বন্ধ করার নির্দেশ দিচ্ছে। এতে আরও বলা হয়েছে, তারা সহযোগিতা না করলে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বাতিল করা হবে এবং মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সেই প্রতিষ্ঠানের লাইসেন্সও বাতিল করা হবে। 2021 সালের আগস্টে তালেবানের ক্ষমতায় আসার পর থেকে জনসাধারণের স্থানে নারীদের অনেকাংশে মুছে ফেলা হয়েছে। এছাড়া তালেবান কর্তৃপক্ষ মেয়ে এবং নারীর জন্য 6ষ্ঠ শ্রেণীর পর শিক্ষার অধিকার বন্ধ করে দিয়েছে। সরকার বেশিরভাগ চাকরিতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং পার্ক ও অন্যান্য পাবলিক স্থানে প্রবেশ নিষিদ্ধ করেছে। প্রথমে তালেবান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে বলেছিল, প্রাথমিক শিক্ষার উপর নিষেধাজ্ঞা একটি অস্থায়ী স্থগিতাদেশ। মেয়েদের স্কুলে যাওয়ার জন্য একটি নিরাপদ পরিবেশ গঠনের পরে তা তুলে নেওয়া হবে। তবে আজ পর্যন্ত এই ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। এছাড়া সম্প্রতি দেশটিতে নারীদের প্যারামেডিক্যাল এবং ধাত্রীবিদ্যা প্রশিক্ষণে অংশগ্রহণও নিষিদ্ধ করা হয়। এদিকে তালেবান নেতা হিজবুল্লাহ আখুনজাদা জানালা, বারান্দা বা যেসব স্থান থেকে নারীদের দেখা যেতে পারে সেগুলোকে ঢেকে ফেলার নির্দেশ দিয়েছেন। এ মাসের শুরুর দিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছিল, ত্রাণ কাজের জন্য গুরুতর প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও ক্রমবর্ধমান সংখ্যক মানবাধিকার কর্মীদের আফগান নারীদের তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টম ফ্লেচার তালেবান সরকার কর্তৃক অবরুদ্ধ নারী বা পুরুষ কর্মীর সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। অবশেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় আজ মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানার অনুমোদন দেয় আদালত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিউলের পশ্চিম জেলা আদালতে তদন্তকারীরা আবেদনের পরিপ্রেক্ষিতে এই গ্রেপ্তারি পরোয়ানার অনুমোদন করা হয়। দক্ষিণ কোরিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির তদন্তকারী সংস্থা অফিস ফর হাই র্যাঙ্কি অফিসিয়াল সিইও বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে অভিশংসিত হওয়া এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন আরোপের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এর আগে গত 3 ডিসেম্বর সামরিক আইন জারি করার সিদ্ধান্তের কারণে 2 সপ্তাহের কম সময়ের মধ্যে তাকে অভিশংসন এবং ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছিল। অভিশংসিত হওয়ার পর এবার গ্রেপ্তারের ঝুঁকিতে ইয়োল। দেশটির বার্তা সংস্থা ইয়োনহাপ সিআইওকে উদ্ধৃত করে বলেছে, বর্তমানে এই গ্রেপ্তারি পরোয়ানা 6 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োগ করা হলে ইউনকে সিউল ডিটেনশন সেন্টারে আটক রাখা হতে পারে। তবে ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কখন বা কিভাবে কার্যকর হবে তা এখনও অস্পষ্ট। গ্রেপ্তারি পরোয়ানা মঞ্জুর করার বিষয়ে আদালতের যুক্তি সম্পর্কে সিআইও কোনো মন্তব্য করেনি।
তীব্র শীত, গাজায় দীর্ঘ হচ্ছে শিশু মৃত্যুর সারি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মাথা গোঁজার অবলম্বন হারিয়ে অধিকাংশ মানুষ খোলা আকাশের নিচে জীবন কাটাচ্ছেন। ইসরায়েলি হামলার মধ্যে গাজায় অনেক বিপদ দেখা দিয়েছে। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। তীব্র ঠান্ডায় অঞ্চলটিতে গেল এক সপ্তাহে 7 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 6 জনই শিশু। গাজা কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কর্তৃপক্ষ বলেছে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলো মানুষকে এই তীব্র ঠান্ডা থেকে রক্ষা করতে পারছে না। 5 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি কাসসাম ব্রিগেডসের। উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়ে 5 সেনাকে কাছ থেকে গুলি করে হত্যার দাবি করেছে আল কাসসাম ব্রিগেডস। সোমবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা জানিয়েছে উত্তর গাজায় বিভিন্ন অভিযানের মাধ্যমে তাদের যোদ্ধারা 5 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। আল কাসসাম ব্রিগেডসে আরও জানায় তাদের যোদ্ধারা একটি ম্যারকাফা ট্যাঙ্ক আগুন ধরিয়ে দেয়, যেটিতে ইসরায়েলি সৈন্যরা অবস্থান করেছিল। এছাড়াও একটি সামরিক জিপ লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়, যার ফলে ওই জিপে থাকা সব সৈন্য নিহত বা আহত হয়েছে। এদিকে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে সোমবারের সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজায় 1 জন সৈন্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ইউরিয়াল প্রেটের্স। ওই ঘটনায় আরও 3 জন সেনা গুরুতর আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষটি উত্তর গাজার বেহাইত হানুন এলাকায় ঘটেছে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর হামাসের একটি বড় ধরনের প্রতিশোধমূলক অভিযানের পর ইসরায়েলি বাহিনী গাজায় একটি নৃশংস যুদ্ধ শুরু করে। ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নিপীড়ন আরও বাড়িয়ে দেয়। ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে, জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও পানীয় জল সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়, যার ফলে 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত।